আমেরিকা, চীন এবং রাশিয়ার মতো বড় বড় দেশ যখনই দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকায় তখন তাদের চোখ সবার আগে গিয়ে থামে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের ওপর। বিশ্ব শক্তিগুলোর এই টানাপোড়েনের মাঝেই 2026 সালে এমনই একটা ঘটনা ঘটে যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। হিমালয়ের কোলে বসে থাকা নেপাল এমন একটা চাল চালে যা কেউ স্বপ্নেও ভাবেনি। নেপালের বর্তমান সরকার এমন একটা সিদ্ধান্ত নেয় যা সরাসরি ভারতের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্কের শিকড়ে আঘাত করার চেষ্টা করে। এই আঘাত কোনো ছোটখাটো বিষয় ছিল না, বরং এটা ছিল কোটি কোটি মানুষের জীবিকা নির্বাহের ওপর সরাসরি হামলা, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে সীমান্তের দুই পাশে অবাধে ব্যবসা করে আসছে। এখন প্রশ্ন উঠছে, নেপাল কি এই সিদ্ধান্ত নিজের থেকেই নিয়েছিল নাকি এর পেছনে বড় কোনো শক্তির হাত ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, নেপাল সরকার কি এই খেলায় সফল হয়েছে নাকি নিজের পাতা ফাঁদেই নিজে আটকে গেছে? তা আজকে আমরা সেই পুরো ঘটনাক্রমের স্তর খুলে দেখব। নেপালের বালেন্দ্র সরকারের হঠাৎ ঘোষণা, এখন থেকে ভারত থেকে আসা যে কোনো পণ্যের ওপর যার মূল্য 100 নেপালি রুপির বেশি তার ওপর কাস্টম ডিউটি লাগবে। ভাবুন তো, মাত্র 100 টাকা। আজকের দিনে 100 টাকায় কি হয়? 1 কেজি ভালো সবজি বা সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসই। কিন্তু এই সামান্য অঙ্ককেই সরকার হাতিয়ার বানিয়ে কঠোরভাবে প্রয়োগ করতে শুরু করলো। সরকার ভেবেছিল এতে তাদের রাজস্ব বাড়বে এবং ভারতের ওপর নির্ভরতা কমবে, কিন্তু রাজনীতি এবং অর্থনীতির হিসেব যখন গন্ডগোল হয় তখন বড় বড় খেলোয়াড়ও হিমশিম খেয়ে যায়। তো নেপাল সরকার যে আগুন জ্বালিয়েছিল তার তাপ এখন তাদের নিজেদের দরজায় এসে পৌঁছেছে। আজকের এই গ্লোবাল যুগে যেখানে সব দেশ একে অপরের সঙ্গে যুক্ত, সেখানে নেপালের এই সিদ্ধান্ত শুধু অযৌক্তিকই নয় বরং আত্মঘাতীও প্রমাণিত হয়েছে। তো এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়ে বীরগঞ্জ কাস্টম পয়েন্টে, যা নেপালের অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয়। আগে যেখানে প্রতিদিন 50-60 কোটি নেপালি রুপি রাজস্ব আসত, সেখানেই 100 রুপির নিয়ম চালু হতেই সব উলটপালট হয়ে যায়। ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এতটাই ক্ষুব্ধ যে তারা পুরো সিস্টেম বয়কট করে। ফলাফল 60 কোটির জায়গায় রাজস্ব নেমে আসে মাত্র 31 কোটিতে, অর্থাৎ আয় প্রায় অর্ধেক হয়ে যায়। যেই সরকার আয় বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছিল তাদেরই প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হতে শুরু করে। আগেই দুর্বল নেপালের অর্থনীতি আরো চাপের মুখে পড়ে যায়। এটা শুধু কোনো সাধারণ প্রতিবাদ নয়, এটা ছিল সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীদের ক্ষোভ, যারা তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য ভারতীয় বাজারের ওপর নির্ভরশীল। তো সীমান্তবর্তী অঞ্চলের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতে এসে বাজার করে বাড়ি ফিরেছে, কিন্তু এবার তাদের রান্নাঘরেও ট্যাক্স বসিয়ে দিল সরকার। মানুষ যখন দেখলো 100 কোটি রুপির জিনিস আনতেও ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হচ্ছে আর কাস্টম অফিসারদের ধমক খেতে হচ্ছে, তখন তাদের ধৈর্য ভেঙে যায়। তারা অফিসিয়াল রাস্তা ছেড়ে গোপন পথ ব্যবহার শুরু করে। ব্যবসায়ীরা কাস্টম ক্লিয়ারেন্স প্রক্রিয়াতে অংশ নেওয়া বন্ধ করে দেয়। তারা পরিষ্কার জানিয়ে দেয় এই নিয়ম থাকলে তারা বৈধভাবে পণ্য আনা বন্ধ করে দেবে। নেপালের কাস্টম ডিরেক্টর কিশোর বার্তৌলা দাবি করেন এই নিয়ম চোরা চালান রোধের জন্য, কিন্তু চোরা চালান ঠেকাতে গিয়ে সাধারণ মানুষের গলায় দড়ি পড়ে যায়। 100 রুপির সীমা এত কম যে একজন সাধারণ মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসও আনতে পারে না। ফল দুর্নীতির নতুন দরজা খুলে যায়। সীমান্তে কর্মরত কর্মকর্তাদের আয় বেড়ে যায় আর সরকারের কোষাগার খালি হতে থাকে। ভারত এই বিষয়টাতে খুবই সংযত কিন্তু দৃঢ় অবস্থান নেয়। ভারতের বিদেশ মন্ত্রক জানায় তারা নেপালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রতিবেশী হিসেবে নেপালের সার্বভৌমত্বকে সম্মান করা হলেও সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে আপোষ করা হবে না। ভারত বুঝেছিল নেপালের মানুষই এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াবে এবং সেইটাই হয়। নেপালের রাস্তায় বালেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। মানুষ প্রশ্ন করতে শুরু করে কার ইশারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতির প্রভাব শুধু বাণিজ্যেই নয়, দুই দেশের সম্পর্কের মধ্যেও পড়ে। ভারত নেপালের সম্পর্ক রুটিবেটির। এটা শুধু অর্থনৈতিক নয়, পারিবারিক সম্পর্ক। ব্যবসায়ীরা সতর্ক করে দেয় এই নিয়ম না তুললে দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দেবে, কারণ খাদ্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল সবই ভারতের ওপর নির্ভরশীল। তো সরকার আরো একটা অদ্ভুত নিয়ম আনে, বিদেশ থেকে আসা প্রতিটা পণ্যে এমআরপি লেখা বাধ্যতামূলক। এতে ছোট ব্যবসায়ীরা আরো বিপাকে পড়ে। ধীরে ধীরে সিচুয়েশন এমন পর্যায়ে পৌঁছায় যে সরকার চাপের মুখে নথি স্বীকার করতে বাধ্য হয়। তারা নিয়মে ছাড় দিতে শুরু করে। এটা শুধু ভারতের
কূটনৈতিক জয় নয়, বরং নেপালের সাধারণ মানুষেরও জয়, যারা নিজেদের সরকারকে আয়না দেখিয়েছে। তো নেপাল বুঝে যায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে নিজেরই ক্ষতি। সে চীন যতই চেষ্টা করুক ভারতের জায়গা সে নিতে পারবে না। ভৌগোলিক বাস্তবতা বদলানো যায় না। এই ঘটনার পেছনে গভীর রাজনীতি আছে। এটা কি শুধুই ট্যাক্সের বিষয়, নাকি বড় কোনো ভূরাজনৈতিক খেলা? দেখুন, নেপালের মানুষ এখন সচেতন। তারা জানে ভারতের সস্তা বাজার ছাড়া তাদের চলা কঠিন। এই ঘটনার একটা বিষয়ে পরিষ্কার, 2026 সালের ভারত আর আগের মতো নয়। ভারত শান্ত থেকেও কৌশলে নিজের অবস্থান ধরে রাখতে জানে। তো বীরগঞ্জ থেকে কাঠমান্ডু পর্যন্ত আবার ভারতীয় পণ্যের চাহিদা বাড়ছে, সীমান্তে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। কিন্তু এই ঘটনার দাগ সহজে মুছবে না। এই পুরো ঘটনা প্রমাণ করে আজকের ইন্টারনেট এবং গ্লোবালাইজেশনের যুগে মানুষকে বোকা বানানো যায় না। যখন মানুষ বুঝেছে তাদের পকেটে আঘাত পড়ছে, তখন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা ব্যবসায় কোনো বাধা দেয়নি। তো নেপাল এখন ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত, কিন্তু ব্যবসায়ীদের বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরিয়ে আনা সহজ নয়। তো এই পুরো ঘটনায় একটা বড় শিক্ষা রয়েছে। ভারতের সঙ্গে অর্থনৈতিক সংঘাতে জড়ানো কোনো দেশের পক্ষেই সহজ নয়। তাই নেপালের সরকার এখন নতুন করে ভাবছে ভবিষ্যতে তারা কি করবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, ভারত এখন নিজের স্বার্থ রক্ষা করতে জানে, আবার বন্ধুদের সামলাতেও জানে। তো বীরগঞ্জ থেকে শুরু হওয়া এই আগুন এখন নিভে গেলেও তার ছাই এখনো গরম। সরকারকে এখন ভীষণ সাবধানে পদক্ষেপ নিতে হবে, কারণ জনগণ সবকিছু মনে রাখে। এই ঘটনা শুধু একটা ট্যাক্স নীতির গল্প নয়, এটা একটা দেশের অহংকার এবং তার প্রতিবেশীর পরিণত বুদ্ধিমত্তার গল্প। নেপালকে বুঝতে হবে ভারত তার সবচেয়ে বড় বন্ধু, এবং বন্ধুত্বে সত্য নয়, বিশ্বাসী আসো। তো 2026 সালের এই ঘটনাটা দক্ষিণ এশিয়ার জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকবে। তো দেখুন, শেষ পর্যন্ত জয় হয়েছে বাস্তবতার, জয় হয়েছে সহযোগিতার। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।